খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটি দূষণ। খনিজ পদার্থ আহরণের দ্বারা আবার কিন্তু মাটি দূষণ হয়ে থাকে। খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ বা তেল, গ্যাস, কয়লার মতো প্রয়োজনীয় সম্পদ আহরণের সময় প্রচুর মাটি খনন করে সরিয়ে ফেলতে হয়। খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ বা তেল বা গ্যাস ও কয়লার মতো প্রয়োজনীয় সম্পদ আহরণের সময় মানে তোলার সময় প্রচুর মাটি খনন করে সরিয়ে ফেলতে হয়। এতে যেমন বিস্তীর্ণ অঞ্চলের ফসল হানি ঘটে, ঠিক তেমনি মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। এমনকি অনেক সময় এর ফলে শিষ্ট মাটি ক্ষয়ের কারণে তা আশেপাশের জলভূমি ভরাট করে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটাতে পারে। যেসব মাটি তোলা হয় এগুলো মনে করো ধুয়ে গিয়ে জলভূমিগুলো ভরাট করে মারাত্মক পরিবেশে বিপর্যয় ঘটাতে পারে। অনেক খনি বন এলাকায় থাকে, যে কারণে খনি খননের কারণে বনজ সম্পদ ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয় ঘটে। অনেক খনি বন এলাকায় থাকে। হ্যাঁ, যেখানে বন থাকে সেখানে কোনো খনও থাকে। যে কারণে খনি খননের কারণে বনজ সম্পদ ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবেশে বিপর্যয় ঘটে। হ্যাঁ, ওইসব কারণে ঘটে থাকে, যার ফলে ওই সকল স্থানে মাটি দূষণ ঘটে। তাদের খনি থেকে খনিজ সম্পদ তোলার সময় কিন্তু মাটি দূষণ ঘটে। এছাড়া খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা যা সচরাচর ঘটলে তা আশেপাশের বিস্তীর্ণ এলাকার মাটির উৎপাদনশীলতা নষ্ট করে দিতে পারে, যদি অগ্নিকাণ্ড ঘটে বা আগুন ধরে যায় সেক্ষেত্রে। এছাড়া অতিরিক্ত সার, কীটনাশক, আগাছা ধ্বংসকারী দ্রব্যাদি, গাছপালা অবশিষ্টাংশ, প্লানিজ বর্জ্য, মাটির ক্ষয়, এমনকি কৃষিকাজে উন্নত প্রযুক্তির মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলেও মাটি দূষণ হয় এবং মাটির উর্বরতা নষ্ট হয়। কী কারণে মাটির দূষণ হয় বা নষ্ট হয়? উর্বরতা, অতিরিক্ত সার, অতিরিক্ত কীটনাশক, আগাছা ধ্বংসকারী দ্রব্যাদি, গাছপালার অবশিষ্ট অংশ, তারপর প্লানিজ বর্জ্য, মাটির ক্ষয়, এমনকি কৃষিকাজে উন্নত প্রযুক্তির মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি দূষণ হয় এবং মাটির উর্বরতাও নষ্ট হয়। এগুলোর কারণে হয়ে থাকে, আসলে হয়। মানুষের মলমূত্র, পাখির বিষ্ঠা বা অন্যান্য প্রাণীর মলমূত্র থেকে কি মাটি দূষণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, কারণ এসব মলমূত্রে রোগ সৃষ্টিকারী নানা রকম জীবাণু থাকে, যারা মাটিতে বেড়ে ওঠে এবং পরবর্তী সময়ে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে রোগ সৃষ্টি করে। হ্যাঁ, এগুলো হয়ে থাকে। এগুলো মানুষের মলমূত্র অথবা পশু পাখি, এইসব মলমূত্র পশু পাখি থেকে যদি আমরা মলমূত্র সংগ্রহ করে জৈব সার তৈরি করি, তাহলে প্রত্যন্ত অঞ্চলে করা উচিত, যেখানে মানুষ খুব চলাফেরা কম সেসব এলাকায়। মাটি সংরক্ষণের কৌশল। মাটি যে সংরক্ষণ করতে হবে সেটা কৌশল দেখো। মাটি আমাদের একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আমাদের একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটা? মাটি। কোনটা? মাটি। আমাদের একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটা? মাটি। কোনটা? মাটি। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ যে সকল চাহিদা রয়েছে, আমাদের চাহিদা রয়েছে 5টি: অন্ন, খাবার, বস্ত্র, পোশাক, বাসস্থান, থাকা জায়গা, চিকিৎসা সহ অন্যান্য যে সকল চাহিদা রয়েছে তার সবগুলো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মাটির উপর নির্ভরশীল। সবগুলো কিসের উপর নির্ভরশীল? সবগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল? লাস্টে মাটির উপরে আমাদের নির্ভরশীল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখতে পারো। আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় এই সম্পদটি নানাভাবে ক্ষয় হয়ে যাচ্ছে, মানে মাটি, এবং এর উর্বরতা নষ্ট হচ্ছে। ঝোড়ো বাতাস মাটি উড়িয়ে নেয়, ভারী বৃষ্টিপাত মাটিকে কেটে কেটে ধুয়ে নেয়, নদীর পানির স্রোত বা নদীর ভাঙন ইত্যাদি নানা কারণে মাটি ক্ষয়প্রাপ্ত হয়। ঝোড়ো বাতাসে মাটি উড়ে নেয়, এটা মাটির ক্ষয় হয়। ভারী বৃষ্টিপাতে মাটির ক্ষয় হয়। নদীর পানির স্রোত বা নদী ভাঙন হলে মাটির ক্ষয় হয়। নানা কারণে মাটির ক্ষয় হয়ে থাকে। মাটির ক্ষয় হলে এর উর্বরতা ধ্বংসের পাশাপাশি মাটিও ধ্বংসপ্রাপ্ত হয়।
আমরা গাছপালা ও বন জঙ্গল কেটে, পাহাড় কেটে শিল্প কারখানা স্থাপন করে, যেমন ইটভাটা, প্রতিনিয়ত মাটির ক্ষয়সাধন করে চলেছি। তোমরা সবাই জানো যে সাম্প্রতিককালে পাহাড় ধসে চট্টগ্রাম এলাকায় অনেক প্রাণহানি ঘটেছে, যার মূল কারণ পাহাড় কেটে মাটির ক্ষয়সাধন। পাহাড় কেটে মাটির ক্ষয়সাধনের কারণে এই ঘটনা ঘটেছে। এই ক্ষয় বন্ধ না হলে এটি আমাদের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। ক্ষয় রোধ করে মাটি সংরক্ষণ করতে হবে, ক্ষয়কে রোধ করতে হবে, করে মাটি সংরক্ষণ বাধা দিতে হবে। মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি করে গাছ লাগানো। মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর এবং সহজ কৌশল হলো মাটিতে বেশি করে কি মাটিতে বেশি করে গাছ লাগানো, মাটিকে বেশি করে গাছ লাগানো, মাটিতে বেশি করে গাছ লাগানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাটিতে বেশি করে গাছ লাগানো কি হবে? মাটি সংরক্ষণের, দেখো, মাটি সংরক্ষণের সবচেয়ে কার্যকর ও সহজ কৌশল হলো কি? মাটিতে বেশি করে গাছ লাগানো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। মাটিতে তৃণগুল্ম বা দূর্বা কিংবা অন্য যে কোনো ঘাস জাতীয় উদ্ভিদ এবং অন্যান্য গাছপালা থাকলে ভারী বৃষ্টিপাতও মাটি ক্ষয় হয় না। তৃণগুল্ম, দুবরা কিংবা অন্য কোনো ঘাস জাতীয় উদ্ভিদ থাকলে মাটি সহজে ক্ষয় হয় না, মাটির ক্ষয় সাধন করতে পারে না। গাছের শিকড় মাটির ভিতর থাকায় সেটি মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে এবং সরে যেতে দেয় না। খুব ভালো করে প্রতিটা লাইন পড়বা। জমিতে ফসল তোলার পর গোড়া উপড়ে না তুলে জমিতে রেখে দিলে একদিকে যেমন জমির উর্বরতা বাড়ে, অন্যদিকে তেমনি জমির ক্ষয় কমে যায়, মানে মাটির ক্ষয় হয় না। বৃষ্টি হলে সাধারণত ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি। মানে কোন জায়গায় মাটির ক্ষয় সবচেয়ে বেশি হয়? ঢালু জায়গায়। মাটির ক্ষয় বেশি হয় কোথায়? ঢালু জায়গায়। কোন জায়গায় মাটির ক্ষয় সবচেয়ে বেশি হয়? ঢালু জায়গায়। ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি হয় কখন? বৃষ্টি হলে। কখন? বৃষ্টি হলে। বৃষ্টি হলে সাধারণত কোন জায়গায় মাটির ক্ষয় বেশি হয়? ঢালু জায়গায়। আবার ঢালু জায়গায় মাটির ক্ষয় বেশি হয় কখন? বৃষ্টি হলে। কাজেই ঢালু জায়গা দিয়ে যেন পানি প্রবাহিত না হতে পারে তার ব্যবস্থা করা। তবে এই কাজ সবসময় খুব সহজ নয়। এরকম ক্ষেত্রে ঢালু জায়গায় ঘাস, ধনচে, কলমি জাতীয় গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। তাহলে এক্ষেত্রে ঢালু জায়গায় কি কি ঘাস লাগিয়ে, ধনচে গাছ লাগিয়ে, এমনকি কলমি জাতীয় গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়, ক্ষয়কে রোধ করা যায়, বাধা দেওয়া যায়। কি মাটির ক্ষয় রোধ করা যায় কিভাবে? ঢালু জায়গায় কলমি জাতীয় গাছ বা ধনচে অথবা ঘাস লাগিয়ে ক্ষয় রোধটা করা যায়। গ্রাম এলাকায় অনেকে ঘাস কেটে বা তুলে গবাদি পশুকে খাওয়ায়। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ঘাস মাটি থেকে তুলে ফেললে সেটি মাটির ক্ষয় সাধন করে, তাই ঘাস কাটার সময় একেবারে মাটি ঘেঁষে কাটা উচিত নয়। এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। অনেক সময় দেখা যায় গরু, ছাগল, ভেড়া এগুলো মাঠে ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। এরা যেন মাটির উপরে থাকা ঘাসের আস্বাদন সমূলে খেয়ে না ফেলে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বনের গাছ কাটার ফলে অনেক সময় বিস্তীর্ণ এলাকা ঘাসশূন্য হয়ে যায়। তাহলে বনের গাছ কাটার ফলে অনেক সময় বিস্তীর্ণ এলাকা কি হয় জানো? বন শূন্য হয়ে যায়, মানে গাছ শূন্য হয়ে যায়, অবশ্যই হয়। এবং অনাচ্ছাদিত হয়ে পড়ে। অনাচ্ছাদিত মানে তার কোনো আচ্ছাদিত হয় না। অনাচ্ছাদিত মানে কি? গাছ শূন্য যখন ছায়া থাকবে না, আশ্রয় থাকবে না এবং অক্সিজেনের ঘাটতি শুরু হয়ে যাবে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে। কাজে নতুন গাছ লাগানোর ব্যবস্থা না করে বনের গাছ কখনো কাটা ঠিক নয়। অন্যথায় কোনোভাবে মাটির ক্ষয় সাধন রোধ করা যাবে না। রাসায়নিক সারের পরিবর্তে যতটুকু সম্ভব জৈব সার ব্যবহার করা উচিত। কি সারের পরিবর্তে যত সম্ভব কি সার ব্যবহার করা উচিত? রাসায়নিক সারের পরিবর্তে কোন সার ব্যবহার করা উচিত? জৈব সার। কি সারের পরিবর্তে রাসায়নিক সারের পরিবর্তে যত সম্ভব কি সার ব্যবহার করা উচিত? জৈব সার। কারণ জৈব সারে থাকা উপাদান ও হিউমাস পানি শোষণ করতে পারে।
জৈব সারে থাকা উপাদান হি- জৈব সারে থাকা উপাদান ও হিউমাস কি শোষণ করতে পারে? পানি শোষণ করতে পারে। কি শোষণ করতে পারে? পানি শোষণ করতে পারে। ফলে অল্প বৃষ্টিতে মাটির ক্ষয় হয় না। এছাড়া রাসায়নিক সার মাটিতে বসবাসকারী অনেক উপকারী পোকামাকড় অণুজীব ধ্বংস করে দেয়, যার ফলে মাটির উর্বরতাও নষ্ট হয়ে যায়। একই জমিতে বারবার একই ফসল চাষ করলে উর্বরতা নষ্ট হয়। তাই একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষ করা উচিত। নদী ভাঙনের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করা। নদী ভাঙনের মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করা। কি ভাঙনের মাধ্যমে? নদী ভাঙনের মাধ্যমে। নদীর পাড়ে কলমি, ধনচে ইত্যাদি গাছ লাগানো যায়। নদীর পাড়ে কি কি গাছ লাগানো যায়? কলমি গাছ এবং ধনচে গাছ লাগানো যায়। নদী অত্যাধিক খরস্রোতা হলে নদীর পাড়ে বালুর বস্তা ফেলে বা কংক্রিটের তৈরি বুলাক দিয়ে ভাঙন ঠেকানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। মাটিতে অবস্থিত সাধারণ খনিজ। আমরা যে নানা রকম খনিজ লবণ, পেন্সিল শিস, ট্যালকম পাউডার, চীনা মাটির থালা বাসন এরকম হাজারো জিনিস ব্যবহার করি। আমরা যে নানা রকম খনিজ লবণ, পেন্সিলের শিস, দেখো ট্যালকম পাউডার, চীনা মাটির থালা বাসন এইরকম হাজার জিনিস ব্যবহার করি, তার অধিকাংশই মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ। তার অধিকাংশ মাটি কিংবা শিলা থেকে অধিকাংশ মাটি কিংবা শিলা থেকে পাওয়া খনিজ পদার্থ। বেশিরভাগ খনিজ পদার্থই কঠিন অবস্থায় পাওয়া যায়। তাহলে বেশিরভাগ খনিজ পদার্থ কোন অবস্থায় পাওয়া যায়? কঠিন অবস্থায় পাওয়া যায়। কঠিন অবস্থায় পাওয়া যায় বেশিরভাগ কোন পদার্থ? খনিজ পদার্থ। কোন পদার্থ? খনিজ পদার্থ। এদের নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি থাকে। এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। তাহলে এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় কত রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে? এখন পর্যন্ত 2500 রকমের। কত রকমের? 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খনিজ পদার্থ ধাতব কিংবা অধাতব দুটোই হতে পারে। ধাতব খনিজ পদার্থের মাঝে অন্যতম হলো ধাতব খনিজ পদার্থের মাঝে অন্যতম হলো লোহা বা এফি, তামা বা সিউ, তামা বা সিউ, সোনা বা এইউ কিংবা রূপা বা এজি। অধাতব খনিজ পদার্থের মধ্যে রয়েছে কোয়ার্টাজ। তাহলে অধাতব খনিজ পদার্থের মধ্যে রয়েছে অধাতব কোয়ার্টাজ, মাইকা কিংবা খনিজ লবণ, এগুলো অধাতব পদার্থের মধ্যে রয়েছে। তাহলে কি কি রয়েছে? কোয়ার্টাজ, মাইকা আর হচ্ছে খনিজ লবণ। কয়লা, গ্যাস, পেট্রোল এসব কি খনিজ পদার্থ? হ্যাঁ, অবশ্যই এগুলো খনিজ পদার্থ। কয়লাও খনিজ পদার্থ, গ্যাসও খনিজ পদার্থ, পেট্রোলও একটা খনিজ পদার্থ। তবে এদেরকে জৈব খনিজ পদার্থ বলে। তবে হ্যাঁ, অবশ্যই এগুলো খনিজ পদার্থ। তবে এদেরকে কি পদার্থ বলে? জৈব খনিজ পদার্থ বলা হয়। জৈব খনিজ পদার্থের ভিতরে কয়লা, গ্যাস, পেট্রোল। এদের সম্পর্কে তোমরা পরবর্তী পাঠে বিস্তারিত জানতে পারবে। টেবিল ৮.১-এ কয়েকটি সাধারণ খনিজ পদার্থের ব্যবহার রয়েছে। সাধারণ যে খনিজ পদার্থ আছে ছকে দেওয়া আছে, ছকটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। ক্রমিক নাম্বার ১ রয়েছে খনিজ পদার্থের নাম ম্যাগনেটাইট, Fe3O4। লোহা তৈরিতে ম্যাগনেটাইট লাগে। ২ নাম্বার চুনাপাথর, CaCO3। ঘরবাড়ি তৈরিতে এবং সিমেন্ট, সোডা, ঘরবাড়ি তৈরিতে লাগে, সিমেন্টে লাগে, সোডা, গ্লাস, লোহা ও স্টিল উৎপাদনে ব্যবহৃত হয় কি? চুনাপাথর। ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত হয়, সিমেন্ট তৈরিতে, সোডা তৈরিতে, গ্লাস তৈরিতে, লোহা তৈরিতে, স্টিল উৎপাদনে ব্যবহৃত হয় কি? খনিজ চুনাপাথর, CaCO3। এছাড়া মাটি অ্যাসিডিক হলেও এটি ব্যবহার করে মাটিকে প্রশমন করা হয় অ্যাসিডিক হলে। ৩ নাম্বার কোয়ার্টজ, SiO2। তাহলে কোয়ার্টজ কিসে কিসে ব্যবহার হয়? কাঁচ,
সিরিজ কাগজ, কাঁচ, সিরিজ কাগজ, রেডিও বা ঘড়ি তৈরিতে কি কি কোয়ার্টজ ব্যবহার করা হয়? 4 নম্বর সিলভার বা রূপা, এজি গহনা বা ধাতব মুদ্রা তৈরিতে সিলভার বা রূপা ব্যবহার হয়। মাইকা, মাইকা কি বৈদ্যুতিক যন্ত্রপাতির বিদ্যুৎ নিরোধক হিসাবে, মাইকা হচ্ছে বিদ্যুৎ নিরোধক হিসাবে ব্যবহার করা হয় বৈদ্যুতিক যন্ত্রপাতির নিরোধক। তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসাবে ব্যবহৃত হয় কি মাইকা। 6 জিপসাম, CaSO4 2H2O সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল। সিমেন্ট অফ প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল কি জিপসাম, কি জিপসাম, জিপসাম সিমেন্টারি কাঁচা, সিমেন্টারি প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল কোনটাকে বলা হয় জিপসাম। 7 নম্বর ধাতব পাইরাইটস, ধাতব পাইরাইটস সালফার ও নানা রকম ধাতু তৈরিতে, সালফার তৈরিতে ধাতব পাইরাইটস, নানা রকম ধাতু তৈরিতে ধাতব পাইরাইটস ব্যবহার করা হয়ে থাকে। 8 নম্বর সোনা ও হীরা গহনা তৈরিতে ব্যবহার হয়। গ্যাস, কয়লা, পেট্রোল জ্বালানি হিসাবে, রান্নার কাজে, গাড়ি ও শিল্প কারখানায়। গ্যাস জ্বালানি হিসাবে, কয়লা রান্নার কাজে বা গাড়ি বা শিল্প কারখানায় ব্যবহৃত হয়। পেট্রোল, গ্যাস, কয়লা, পেট্রোল তিনটা ব্যবহৃত হয়। ঠিক আছে। খনিজ পদার্থ ভৌত ধর্ম কি? খনিজ পদার্থগুলো সাধারণত দানাদার বা কেলাসাকার হয়। তাহলে সাধারণত দানাদার আর কেলাসাকার হয় কোন পদার্থ? খনিজ পদার্থগুলো। কোন পদার্থগুলো? খনিজ পদার্থগুলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন পদার্থগুলো? খনিজ পদার্থগুলো। অনেক খনিজ পদার্থ আছে যাদের রাসায়নিক সংযুক্তি একই কিন্তু তাদের কেলাস গঠন ভিন্ন, যে কারণে তাদের ভৌত ধর্ম ভিন্ন। যেমন গ্রাফাইট ও ডায়মন্ড। তাহলে গ্রাফাইট আছে এবং কি আছে? ডায়মন্ড আছে। যদিও দুটি পদার্থই কার্বন দিয়ে গঠিত, গ্রাফাইটে কার্বন দিয়ে গঠিত, ডায়মন্ডও কার্বন দিয়ে গঠিত। তাহলে দুটি পদার্থ কি দিয়ে গঠিত? কার্বন দিয়ে গঠিত। কিন্তু গঠনের ভিন্নতার কারণে গ্রাফাইট, যা আমরা পেন্সিলে ব্যবহার করি, গঠনের ভিন্নতার কারণে গ্রাফাইট, গ্রাফাইট বলতে যারা আমরা পেন্সিল, রুল পেন্সিলে ব্যবহার করে থাকি, আর নরম হয়। কিন্তু ডায়মন্ড বা হীরা এখন পর্যন্ত জানা খনিজের মধ্যে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ। কিন্তু ডায়মন্ড বা হীরা এখন পর্যন্ত জানা খনিজের মধ্যে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ। খনিজের মধ্যে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হচ্ছে ডায়মন্ড বা হীরা। ডায়মন্ড বা হীরা। খনিজ পদার্থগুলো সাধারণত কঠিন হয়। তাহলে খনিজ পদার্থগুলো সাধারণত কি হয়? কঠিন হয়। কি হয়? কঠিন হয়। তাহলে সাধারণত কঠিন হয় কোন পদার্থগুলো? খনিজ পদার্থ। এবং এক একটি খনিজ কাঠিন্য এক এক রকম। বেশি কঠিন খনিজ খুব সহজে সহজে কম কঠিন খনিজে দাগ কাটতে পারে। কিন্তু কঠিন দেখো, কিন্তু কম কঠিন খনিজ বেশি কঠিন খনিজে দাগ কাটতে পারে না। কাঠিন্য অনুযায়ী সবচেয়ে নরম খনিজ হলো ট্যালক। কাঠিন্য অনুযায়ী সবচেয়ে নরম খনিজ হলো কোনটা? ট্যালক। কি বলা হয়? ট্যালককে কি বলা হয়? ট্যালক। এটা দেখে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে ট্যালক। কাঠিন্য অনুযায়ী সবচেয়ে নরম খনিজ হলো ট্যালক। ট্যালক যা দিয়ে ট্যালকাম পাউডার তৈরি হয়, যাদের ট্যালকাম পাউডার তৈরি হয়। এবং আগে বলা হয়েছে সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা বা ডায়মন্ড। সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা বা ডায়মন্ড। হীরা বা কি বলা হয়? ডায়মন্ড। খনিজ পদার্থের নির্দিষ্ট দুটি থাকে। তাহলে খনিজ পদার্থের নির্দিষ্ট কি থাকে? দুটি থাকে। আর কোন পদার্থের নির্দিষ্ট দুটি থাকে? খনিজ পদার্থে। কোন পদার্থ? খনিজ পদার্থ। ধাতব খনিজ যেমন পাইরাইটস ধাতুর মতোই দুটি প্রদর্শন করে, অর্থাৎ অনেকটা ধাতুর মতোই চকচক করে। খনিজ হীরা অধাতু এবং এটিকে দেখে সাধারণ কাচের মতো মনে হতে পারে, কিন্তু এটি কাটার পর এর দুটি স্পষ্ট হয়ে ওঠে। কিছু কিছু খনিজ পদার্থ আছে যেগুলো খুব স্বচ্ছ এবং এর মধ্যে আলো প্রবেশ করতে পারে, যেমন কোয়ার্টাজ বা সিলিকা। কোয়ার্টাজ, দেখো কোয়ার্টাজ বা সিলিকা
কিছু কিছু খনিজ পদার্থ আছে যেগুলো খুব স্বচ্ছ, এর মধ্যে আলো প্রবেশ করতে পারে। তার ভিতর কি কি রয়েছে? দেখো, কর্টজ বা সিলিকা। কর্টজ বা সিলিকার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে সহজে, খুব স্বচ্ছ। আবার কিছু কিছু খনিজ পদার্থ আছে যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করলেও এর মধ্য দিয়ে কোনো বস্তু দেখা যায় না। যেমন দেখো, অ্যারাগোনাইট, অ্যারাগনাইট। দেখো, কিছু কিছু খনিজ পদার্থ আছে যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করলেও এর মধ্য দিয়ে কোনো বস্তু দেখা যায় না। সেগুলোর নাম কি? তার ভিতরে কি আছে? অ্যারাগনাইট। কি আছে? অ্যারাগনাইট। অ্যারাগনাইট। অন্যদিকে এমন খনিজও আছে যার মধ্যে দিয়ে মোটেই আলো প্রবেশ করতে পারে না। যেমন ক্যালসাইট বা চুনাপাথর। ক্যালসাইট বা চুনাপাথর দেখো দিয়ে মোটেই আলো প্রবেশ করতে পারে না। যেমন ক্যালসাইট বা চুনাপাথর। ক্যালসাইট বা চুনাপাথর। এমন খনিজ পদার্থ আছে যার মধ্যে দিয়ে মোটে আলো প্রবেশ করতে পারে না, তা সেটাকে কি বলা হয়? ক্যালসাইট বা চুনাপাথর। সেগুলোর ভিতরে কি আছে? ক্যালসাইট বা চুনাপাথর। সাধারণত প্রতিটি খনিজ পদার্থেরই একটি নির্দিষ্ট বর্ণ আছে যা দিয়ে একটি থেকে আরেকটিকে আলাদা করা যায়। প্রতিটা পদার্থের নির্দিষ্ট বর্ণ আছে যা থেকে একটি থেকে আলাদা করা সম্ভব হয়। বেশিরভাগ খনিজ পদার্থে ফাটল থাকে যা দেখে অনুমান করা যায় এটি ভাঙলে কী ধরনের আকার আকৃতি বিশিষ্ট ছোট ছোট টুকরা পাওয়া যাবে। বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 3.5 এর মধ্যে হয়। বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত? 2.5 থেকে 3.5। 2.5 থেকে 3.5 এর মধ্যে হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। রাসায়নিক ধর্ম। খনিজ পদার্থের রাসায়নিক ধর্ম নির্ভর করে এতে বিদ্যমান উপাদানের উপর। কিসের উপর? বিদ্যমান উপাদানের উপর। বাংলাদেশে প্রাকৃতিক জ্বালানি উৎস। বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম হল প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম হল কি? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। তাহলে এখানে একটা প্রশ্ন দেখো, বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম রয়েছে কোনগুলা এবং কি কি? এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া রান্নার কাজে ব্যবহৃত কাঠের খড়ি, গাছের পাতা, পাটকাঠি, ধানের গোড়া এবং খড় বা গোবর দিয়ে তৈরি লাকড়ি, এগুলোকে প্রাকৃতিক জ্বালানি হিসেবে গণ্য করা হয়। এছাড়া রান্নার কাজে ব্যবহৃত রয়েছে কাঠের খড়ি, গাছের পাতা, পাটকাঠি, ধানের গুঁড়া, খড়, গোবর দিয়ে তৈরি লাকড়ি, এগুলোকে প্রাকৃতিক জ্বালানি হিসেবে গণ্য করা যায়। আসলে তাই, কারণ সবগুলো প্রাকৃতি থেকে পাওয়া যাচ্ছে। আর প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম আছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো সবচেয়ে অন্যতম। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। এখন আমাদের দেশে বহুল ব্যবহৃত গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাকৃতিক গ্যাস। প্রকৃতি থেকে যে গ্যাস পাওয়া যায় তাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস। তোমরা কি জানো আমরা বাসায় গ্যাসের চুলায় বা সিএনজি পাম্প স্টেশন থেকে গাড়িতে যে গ্যাস নিই তাতে আসল কি গ্যাস থাকে? এতে থাকে প্রাকৃতিক গ্যাস, যা মূলত মিথেন CH4 গ্যাস। আমরা বাসায় গ্যাসের চুলায় বাসায় বাসায় গ্যাসের চুলায় অথবা সিএনজি পাম্প স্টেশন থেকে যে গ্যাস নিই সেটা আসলে গ্যাস নিই তা আসলে কি গ্যাস থাকে? এতে থাকে প্রাকৃতিক গ্যাস। এতে কি গ্যাস থাকে? প্রাকৃতিক গ্যাসটা থাকে, কিন্তু সেটা মূলত মিথেন CH4 গ্যাস। মিথেন, সেটা আসলে কিন্তু গ্যাসটিকে মিথেন গ্যাস। আচ্ছা, মিথেন ঠিক আছে, মিথেনের সংক্ষিপ্ত রূপ কি? CH4। কি? CH4। তবে সামান্য পরিমাণ অন্যান্য পদার্থ যেমন ইথেন থাকে, প্রোপেন থাকে, বিউটেনও থাকে। এই গ্যাসের ভিতরে প্রাকৃতিক গ্যাস হিসেবে ইথেন থাকে, প্রোপেন থাকে, ইথেন, প্রোপেন আর বিউটেনও থাকে।
ইথেন, প্রোপেন আর বিউটেন। ইথেন, 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 প্রোপেন আর বিউটেনও থাকে। ইথেন, ইথেন, প্রোপেন আর বিউটেনও থাকে। এছাড়া এতে অতি সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফাইড, হাইড্রোজেন অর্গান এবং হিলিয়াম থাকে। সামান্য পরিমাণ গ্যাসের ভিতর কি কি থাকে? সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেনও থাকে সামান্য পরিমাণ, হাইড্রোজেন সালফাইডও থাকে সামান্য পরিমাণ, হাইড্রোজেন, আর্গন, হিলিয়াম সব পদার্থে অল্প অল্প কিছু থাকে প্রাকৃতিক গ্যাসের ভিতর। এত কিছু গ্যাস থেকে আমরা কিন্তু বুঝি না। এখন প্রশ্ন হলো কিভাবে প্রাকৃতিক গ্যাস তৈরি হয়। প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয় তা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী প্রাকৃতিক গ্যাস তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণীদেহ থেকে। সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী প্রাকৃতিক গ্যাস তৈরি হয়, প্রাকৃতিক গ্যাসটা তৈরি হয় কি থেকে? মৃত গাছপালা, মৃত গাছপালা আর প্রাণীদেহ থেকে। মৃত গাছপালা আর প্রাণীদেহ থেকে। লক্ষ লক্ষ বছর আগে মরে যাওয়া গাছপালা ও প্রাণীর পচা দেহাবশেষ কাদা পানির সাথে ভূগর্ভে জমা হয়। লক্ষ লক্ষ বছর আগে মরে যাওয়া যেসব গাছপালা আছে, প্রাণীর পচা দেহাবশেষ কাদা ও পানির সাথে ভূগর্ভে জমা হয়। সময়ের সাথে সাথে এগুলো বিভিন্ন রকম শিলাস্তরে ঢাকা পড়ে। বিভিন্ন শিলাস্তর মানে পাথরে ঢাকা পড়ে। শিলাস্তরের চাপে পচা দেহাবশেষ ঘনীভূত হয় এবং প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষ বিদ্যমান জৈব পদার্থ প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামে পরিণত হয়। প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষ বিদ্যমান জৈব পদার্থ প্রাকৃতিক গ্যাসে এবং পেট্রোলিয়ামে পরিণত হয়ে যায়। তাহলে কিসে পরিণত হয়? প্রাকৃতিক গ্যাসে এবং পেট্রোলিয়ামে পরিণত হয়। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা গ্যাস কূপ বলি। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা গ্যাসকূপ বলি। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা কি বলি? গ্যাসকূপ বলি। কি বলি? গ্যাসকূপ বলি। পৃথককরণ, গ্যাস রিজার্ভার, এটা হচ্ছে গ্যাস রিজার্ভার, তেল গ্যাস পৃথককরণ, ঘনীভূত করে পৃথককরণ, পানি নিরোধন, বিশোধন, নাইট্রোজেন পৃথককরণ, বিশুদ্ধকরণ, তারপরে প্রাকৃতিক গ্যাস হয়। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ উপরে দেখলে চিত্রটা, এইভাবে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ করা হয়। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া। কোন গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটা জটিল শিল্প প্রক্রিয়া যেটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। চিত্র ৮.০৩ তোমরা দেখলে এরকম ধাপে সম্পূর্ণ করা হয়। সাধারণত যেখানে গ্যাসকূপ পাওয়া যায় সেখানেই এর প্রক্রিয়াকরণ করা হয়। সাধারণত কোথায় গ্যাসের প্রক্রিয়াকরণ করা হয়? যেখানে গ্যাসকূপ পাওয়া যায়, যেখানে গ্যাসকূপ পাওয়া যায় সেখানে প্রক্রিয়াকরণ করা হয়। প্রক্রিয়াকরণ অনেকাংশ নির্ভর করে গ্যাসের গঠন, অর্থাৎ এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাসকূপে গ্যাস ও তেল একসাথে থাকে। সাধারণত গ্যাসকূপে গ্যাস ও তেল একসাথে থাকে। গ্যাস আর তেল কি থাকে? একসাথে থাকে। সাধারণত গ্যাস আর তেল একসাথে থাকে কোথায়? গ্যাসকূপে। গ্যাস আর তেল একসাথে থাকে কোথায়? গ্যাসকূপে। গ্যাসকূপে গ্যাস আর তেল সবসময় কি থাকে? একসাথে থাকে। তাই প্রথমে তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়। প্রথমে তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়। এরপর প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন ও বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন থাকে আর বিউটেন, বেনজিন আর বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। আর প্রাকৃতিক গ্যাসে কি কি থাকে? বেনজিনও থাকে, বিউটেনও থাকে, সেটা সর্বপ্রথম ঘনীভূত করে আলাদা করে ফেলা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্যে দিয়ে চালনা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্যে দিয়ে চালনা করা হয়। অতঃপর গ্যাসে থাকা
দূষকগুলো অতঃপর গ্যাসে থাকা দূষকগুলো H2S, CO2 পৃথক করা হয়। গ্যাসে থাকা দূষকগুলো H2S, CO2 H2S, CO2 পৃথক করা হয়। এরপর প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেন আলাদা করা হয়। প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে কি আলাদা করা হয়? তাহলে প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে কি আলাদা করা হয়? নাইট্রোজেন আলাদা করা হয়। প্রাপ্ত গ্যাসের যে মিশ্রণ আছে সেটা থেকে কি করা হয়? নাইট্রোজেন আলাদা করা হয়। নাইট্রোজেন আলাদা করা হয়। এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ মিথেন গ্যাস, যেটি পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়। এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস, প্রাপ্ত যে প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ মিথেন গ্যাস যেটি পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়। মিথেন গ্যাসটা ব্যবহার কি? ব্যবহার প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করি। কোনটা? প্রাকৃতিক গ্যাস। কোনটি? প্রাকৃতিক গ্যাস। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার উৎপাদন। প্রাকৃতিক গ্যাস থেকে কি তৈরি করা হয়? ইউরিয়া সার উৎপাদন করা হয়। ইউরিয়া সারও উৎপাদন করা হয় কি থেকে? প্রাকৃতিক গ্যাস থেকে। প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করি। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার। প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সারও উৎপাদন করা হয় বা তৈরি করা হয়। শতকরা প্রায় 21 ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। শতকরা 21 ভাগ। শতকরা কত ভাগ? 21 ভাগ। শতকরা কত ভাগ? 21 ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোনটা? প্রাকৃতিক গ্যাস। কোনটি? প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কি? প্রাকৃতিক গ্যাস। শতকরা কত ভাগ? 21 ভাগ। আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে। আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় কি দিয়ে? প্রাকৃতিক গ্যাস দিয়ে। কি দিয়ে? প্রাকৃতিক গ্যাস দিয়ে। আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় কি গ্যাস দিয়ে? প্রাকৃতিক গ্যাস দিয়ে। কি গ্যাস দিয়ে? প্রাকৃতিক গ্যাস দিয়ে। শতকরা প্রায় 21 ভাগ প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। শতকরা কত ভাগ? শতকরা 21 ভাগ। শতকরা কত ভাগ? 21 ভাগ। শতকরা 51 ভাগ প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? 51 ভাগ। তাহলে প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বিদ্যুৎ উৎপাদনে কি ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস। কত ভাগ ব্যবহার করা হয়? 51 ভাগ। প্রায় শতকরা 22 ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্প কারখানায়। তাহলে শিল্প কারখানায় কি ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস। কত ভাগ? 22 ভাগে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় শিল্প কারখানায়। 11 ভাগ বসত বাড়িতে। তাহলে কত ভাগ বসত বাড়িতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়? 11 ভাগ। আর 11 ভাগ জ্বালানি হিসেবে। আর কত ভাগ জ্বালানি হিসেবে ব্যবহার হয়? 11 ভাগ জ্বালানি হিসেবে। এছাড়া প্রায় শতকরা 1 ভাগ প্রাকৃতিক গ্যাস। এছাড়া শতকরা কয় ভাগ? 1 ভাগ প্রাকৃতিক গ্যাস কি কাজে ব্যবহার করা হয়? 1 ভাগ প্রাকৃতিক গ্যাস শতকরা কি কাজে ব্যবহার করা হয়? বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি কাজে ব্যবহৃত হয়। 1 ভাগ বাণিজ্যিক প্রাকৃতিক যে 1 ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বাণিজ্যিক জ্বালানি কাজে ব্যবহার করা হয়ে থাকে। বাকি শতকরা 5 ভাগ অপচয় বা সিস্টেম লস হয়। বাকি 5 ভাগ অপচয় হয়ে যায়। গ্যাসের 100 ভাগের ভিতর বাকি 5 ভাগ অপচয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আমাদের দেশে 2003 সাল থেকে যানবাহনে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা শুরু হয়েছে। আমাদের দেশে বা বাংলাদেশে কত সাল থেকে? বাংলাদেশে 2003 সাল থেকে যানবাহনে জ্বালানি হিসাবে কি ব্যবহার শুরু হয়েছে? প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু হয়েছে। কি প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে আমাদের দেশে কত সাল থেকে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার শুরু হয়েছে যানবাহনে? 2003 সাল থেকে। 2003 সালে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হচ্ছে কোথায়? যানবাহনে। যানবাহনে কোথায় ব্যবহৃত হচ্ছে? যানবাহনে জ্বালানি হিসেবে। যানবাহনে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হচ্ছে? প্রাকৃতিক গ্যাস। কি ব্যবহার করা হচ্ছে? প্রাকৃতিক গ্যাস। এটা দাগে রাখো। সীমাবদ্ধতা সংরক্ষণ। সীমাবদ্ধতা সংরক্ষণ। তোমাদের কি মনে হয়
আমাদের যে প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তা অফুরন্ত? না, মোটেও তা নয়। মজুদ মজুদ প্রাকৃতিক গ্যাসের পরিমাণ নির্দিষ্ট সীমিত। মজুদ প্রাকৃতিক গ্যাসের পরিমাণ নির্দিষ্ট আছে বা সীমিত আছে। ক্রমাগত ব্যবহারের ফলে একসময় তা শেষ হয়ে যাবে। তাই এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। কোনোভাবেই এটিকে অপচয় করা যাবে না। কাকে? প্রাকৃতিক গ্যাসকে। অনেক বাসায় বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে এবং এতে অতি মূল্যবান এই সম্পদের অপচয় করে, যা কোনো মতেই সমীচীন নয়। এসব বিষয় নিয়ে সবাইকে যার যার নিজের বাসায় এবং এলাকার সবাইকে সচেতন করতে হবে। পেট্রোলিয়াম 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 হলো খনিজ তেল, অর্থাৎ খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থ। পেট্রোলিয়াম হচ্ছে খনিজ তেল। তাহলে খনিজ তেল বলা হয় কোনটাকে? পেট্রোলিয়ামকে। পেট্রোলিয়ামকে কি বলা হয়? খনিজ তেল। তাহলে খনিজ তেল বলা হয় কোনটাকে? পেট্রোলিয়ামকে। খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থ, খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থের নাম কি? পেট্রোলিয়াম। সাধারণত প্রাকৃতিক গ্যাসের সাথে খনিতে পেট্রোলিয়াম থাকে। সাধারণত প্রাকৃতিক গ্যাসের সাথে খনিতে কি থাকে? পেট্রোলিয়াম থাকে। কি থাকে? পেট্রোলিয়াম থাকে। প্রোপেন বা বিউটেন স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় প্রোপেন আর যে বিউটেন আছে সেটা স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় 25°C গ্যাসীয় হলেও উচ্চ চাপে তরল অবস্থায় থাকে বলে এরা পেট্রোলিয়াম অন্তর্ভুক্ত। এরা পেট্রোলিয়ামে কি রয়েছে? অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল এগুলো সবই পেট্রোলিয়াম। এছাড়া গ্যাসোলিন আছে, তোমরা দেখেছো কেরোসিন, তারপর ডিজেল, এগুলো সবগুলো কি জানো? পেট্রোলিয়াম। সবগুলোকে কি বলা হয়? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ। খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানা রকম হাইড্রোকার্বন এবং অন্যান্য পদার্থের যেমন সালফার মিশ্রণ, তাই বেশিরভাগ সময় তা সরাসরি ব্যবহারের উপযোগী হয় না। খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানা রকম হাইড্রোকার্বন খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানা রকম কি? হাইড্রোকার্বন, অন্যান্য পদার্থের যেমন সালফার মিশ্রণ, তাই বেশিরভাগ সময় তা সরাসরি ব্যবহারের উপযোগী হয় না। সেজন্য অপরিশোধিত তেল পরিশোধন করে নিতে হয়। প্রায় 4000 প্রায় ক হাজার প্রায় 4000 প্রায় 400°C তাপমাত্রায় আংশিক পাতন করে আংশিক পাতনের মাধ্যমে অপরিশোধিত তেলের উৎপাদনগুলোকে আলাদা করা হয়। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস? প্রায় 4000°C। প্রায় কত ডিগ্রি সেলসিয়াস? 4000°C তাপমাত্রায় আংশিক পাতন করে আংশিক পাতনের মাধ্যমে অপরিশোধিত তেলের উৎপাদনগুলোকে আলাদা করা হয়। পেট্রোলিয়ামের যে ব্যবহার আছে, ব্যবহার সম্পর্কে আমরা একটু দেখি। পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনের জ্বালানি হিসেবে। যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোনটা? পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনের জ্বালানি হিসেবে। কি জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনে জ্বালানি হিসেবে? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। কৃষি জমিতে সেচ কাজে ডিজেল চালিত ইঞ্জিন জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। কৃষি জমিতে সেচ কাজে ডিজেল চালিত ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। কি হয়? পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। এছাড়া শিল্প কারখানায় কি সার, কীটনাশক, মোম, আলকাতরা, লুব্রিক্যান্ট, গ্রিস ইত্যাদি তৈরিতেও পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। শিল্প কারখানায় সার তৈরিতে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। কীটনাশক তৈরিতে পেট্রোলিয়াম লাগে। মোম তৈরিতে পেট্রোলিয়াম, আলকাতরা তৈরিতে পেট্রোলিয়াম, লুব্রিক্যান্টে পেট্রোলিয়াম, গ্রিস তৈরিতে পেট্রোলিয়াম, এইসব কাজে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়ে থাকে। কয়লা কয়লা হলো কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। কয়লা হলো কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা বলা হয় কোনটাকে? কয়লাকে। কোনটাকে? কয়লাকে। তাহলে কয়লা হলো তাহলে
কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা বলা হয় কোনটাকে? কয়লাকে। এতে বিদ্যমান মূল উপাদান হচ্ছে কার্বন। এতে বিদ্যমান কয়লার বিদ্যমান মূল উপাদান হচ্ছে কার্বন। কার্বন মানে তো কালো, কালো জিনিসগুলোকে আমরা কার্বন বলি। তবে স্থানভেদে এতে ভিন্ন ভিন্ন পরিমাণে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, স্থানভেদে ভিন্ন ভিন্ন পরিমাণে কি থাকে? হাইড্রোজেন H2, হাইড্রোজেন H2, সালফার S, অক্সিজেন। কয়লা একটি দাহ্য পদার্থ, তাই জ্বালানি হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে। প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের মতো কয়লা একটি জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের মতো কয়লাও একটা জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল হলেও এর গঠন প্রক্রিয়া আলাদা। প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের মতো কয়লাও একটা জীবাশ্ম জ্বালানি, তবে গঠনগত দিক থেকে এরা ভিন্ন রয়েছে। প্রায় ৩৫০ মিলিয়ন বছর আগে জলাভূমিতে জন্মানো প্রচুর ফার্ন, শৈবাল, গুল্ম, অন্যান্য গাছপালা মরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়েছে। প্রায় ৩৫০ মিলিয়ন বছর আগে, কত মিলিয়ন বছর আগে? ৩৫০ মিলিয়ন বছর আগে জলাভূমিতে জন্মে প্রচুর ফার্ন, শৈবাল, গুল্ম, অন্যান্য গাছপালা মরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়েছে। প্রায় কত বছর আগে? ৩৫০ মিলিয়ন বছর আগে। এইসব ক্ষয়প্রাপ্ত হয়ে কিসে পরিণত হয়েছে? কয়লায় পরিণত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। গাছপালায় বিদ্যমান জৈব পদার্থে থাকা কার্বন প্রথমে জলাভূমির তলদেশে জমা হয়। গাছ দেখো, কার্বন প্রথমে জলাভূমির তলদেশে জমা হয়। এভাবে জমা হওয়ায় কার্বনের স্তর আস্তে আস্তে পলি বা কাদার নিচে চাপা পড়ে যায়। কার্বনের যে স্তর সেটা কাদা বা পলি বা কাদার নিচে চাপা পড়ে যায় এবং বাতাসের সংস্পর্শ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম অবস্থায় কার্বনের স্তর আরো ক্ষয় হয়ে পানিযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থে পরিণত হয়, যাকে বলা হয় পিট। কিসে পরিণত হয়? জৈব পদার্থে পরিণত হয়। এরকম অবস্থায় কার্বনের স্তর আরো ক্ষয় হয়ে পানিযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থে পরিণত হয়, যাকে বলা হয় পিট। পিট বলা হয়। পিট অনেকটা হিউমাসের মতো পদার্থ। অনেকটা হিউমাসের মতো পদার্থ বলা হয় কোনটাকে? পিট। পিট দেখতে কিসের মতো? অনেকটা হিউমাসের মতো। হিউমাসের মতো। পিট অনেকটা কিসের মতো? হিউমাসের মতো পদার্থ। তাহলে হিউমাসের মতো, অনেকটা হিউমাসের মতো পদার্থ রয়েছে কোনটা? পিট। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা এটা। পরবর্তী সময়ে উচ্চ চাপে ও তাপে এই পিট পরিবর্তিত হয়ে কার্বন সমৃদ্ধ কয়লায় পরিণত হয়। মানে পরবর্তীতে উচ্চ চাপে ও তাপে এই পিট পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? কার্বন সমৃদ্ধ কয়লায় পরিণত হয়। কার্বন সমৃদ্ধ কয়লায় পরিণত হয়। কয়লা তিন রকমের হয়। তাহলে কয়লা কয় রকমের হয়? তিন রকমের হয়। কয়লা কয় রকমের হয়? তিন রকমের। ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্ট। তাহলে কয়লা কয় রকমের হয়? তিন রকমের হয়। যেমন অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা। লিগনাইট কয়লা। তাহলে কয়লা প্রধানত কয় রকম হয়? তিন রকম। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। কয়লা প্রধানত কয় রকম হয়? তিন রকমের হয়। কয়লা কয় রকম হয়? তিন রকম। অ্যান দেখো, অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা। অ্যান্থ্রাসাইট হলো সবচেয়ে পুরানো শক্ত কয়লা। সবচেয়ে পুরানো শক্ত কয়লা বলা হয় কোনটাকে? অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট কয়লাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। সবচেয়ে পুরানো শক্ত কয়লা বলা হয় কোনটাকে? অ্যান্থ্রাসাইট কয়লা, অ্যান্থ্রাসাইট। সবচেয়ে পুরানো শক্ত কয়লা বলা হয় কোনটাকে? অ্যান্থ্রাসাইট কয়লাকে। যা প্রায় ৩৫০ মিলিয়ন বছর আগে তৈরি। তাহলে যা প্রায় কত বছর মিলিয়ন আগে তৈরি? ৩৫০ মিলিয়ন আগে তৈরি। এবং এতে শতকরা প্রায় ৯০ ভাগ কার্বন থাকে। এতে শতকরা প্রায় ৯০ ভাগ কার্বন থাকে। এতে শতকরা প্রায় কত ভাগ কার্বন থাকে? এতে এতে শতকরা প্রায় কত ভাগ কার্বন থাকে? ৯০ ভাগ কার্বন থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স, এটা দেখে রাখবা। বিটুমিনাস কয়লা প্রায় ৩০০ মিলিয়ন বছরের পুরানো।
তাহলে বিটুমিন কয়লা কত বছরের পুরানো? 300 মিলিয়ন বছর পুরানো। এতে শতকরা 50 থেকে 80 ভাগ কার্বন থাকে। বিটুমিনে 50 থেকে 80 ভাগ কার্বন থাকে। লিগনাইট কয়লা 150 মিলিয়ন বছর আগে, কত বছর আগে? 150 মিলিয়ন বছর আগে পুরানো। এতে সর্বোচ্চ শতকরা 50 ভাগ পর্যন্ত। লিগনাইটে কার্বন থাকে কত ভাগ? 50 ভাগ পর্যন্ত। এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্ডারলাইন করে মেমোরাইজ করে ফেলবা, নোট ডাউনও করে ফেলতে পারো। প্রক্রিয়াকরণ। ভূগর্ভের কয়লার খনি থেকে মেশিনের সাহায্যে কয়লা উত্তোলন করা হয়। ভূগর্ভে কয়লার খনি থেকে কিসের সাহায্যে কয়লা উত্তোলন করা হয়? মেশিনের সাহায্যে। কিসের সাহায্যে? মেশিনের সাহায্যে। কয়লা উত্তোলনের জন্য দুটি পদ্ধতি আছে। কয়লা উত্তোলনের জন্য কয়টি পদ্ধতি আছে? কয়লা উত্তোলনের জন্য কয়টি পদ্ধতি আছে? দুইটি পদ্ধতি আছে। কয়লা উত্তোলনের জন্য কয়টি পদ্ধতি আছে? দুইটি পদ্ধতি আছে। একটি হলো ওপেন পিট মাইনিং, একটি হচ্ছে ওপেন পিট মাইনিং, একটি হচ্ছে ওপেন পিট মাইনিং, আর অন্যটি হলো ভূগর্ভস্থ মাইনিং। একটি হচ্ছে ওপেন পিট মাইনিং, একটি হচ্ছে ওপেন পিট মাইনিং, একটি হচ্ছে ওপেন পিট মাইনিং, আর অন্যটি হলো ভূগর্ভস্থ মাইনিং। ভূগর্ভস্থ মাইনিং। সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। সাধারণত কয়লার স্তর কোথায় থাকে? ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কোথায় থাকে? কাছাকাছি থাকে। সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কোথায় থাকে? কাছাকাছি থাকে। সাধারণত কয়লার স্তর কোথায় থাকে? ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে বলে ওপেন পিট মাইনিং পদ্ধতি বেশি ব্যবহৃত। সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে বলে ওপেন পিট মাইনিং পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়? ওপেন পিট মাইনিং পদ্ধতি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেশিন দিয়ে ভূগর্ভ থেকে কয়লা তোলার পর কনভেয়ার বেল্ট দিয়ে সেগুলো প্রক্রিয়াকরণ প্ল্যান্টে নেওয়া হয়। মানে মেশিন দিয়ে ভূগর্ভ থেকে কয়লাগুলো তোলা হয়, তোলার পরে কনভেয়ার বেল্ট দিয়ে, কনভেয়ার যে বেল্ট আছে সেইগুলো দিয়ে প্রক্রিয়াকরণ প্ল্যান্টে নেওয়া হয়। সেখানে কয়লা থাকা অন্যান্য পদার্থ যেমন ময়লা, শিলাকণা, ছাই, সালফার এগুলোকে পৃথক করে ফেলা হয়। ময়লা থাকলে, শিলাকণা আর ছাই অথবা সালফার এগুলো থাকলে সব পৃথক করে আলাদা করে ফেলা হয়। ব্যবহার। তোমরা কি জানো কোন কোন কাজে কয়লা ব্যবহার করা হয় বা কোন কোন কাজে কয়লা ব্যবহার হয়? বাংলাদেশের সবচেয়ে বেশি কয়লা ব্যবহৃত হয় ইটের ভাটায়। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? ইটের ভাটায়। কোথায় ব্যবহৃত হয়? ইটের ভাটায়। বাংলাদেশের সবচেয়ে বেশি কয়লা ব্যবহৃত হয় কোথায়? ইটের ভাটায়। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি ইটের ভাটায় কি ব্যবহার করা হয়? কয়লা বেশি ব্যবহার করা হয়, কয়লা। ভেরি ভেরি ইম্পর্টেন্স। জ্বালানি হিসাবে শিল্প কারখানায় এবং বাসাবাড়িতে জ্বালানি হিসাবেও সামান্য কিছু কয়লা ব্যবহৃত হয়। বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সামান্য কিছু কয়লা ব্যবহৃত হয়। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে এখন কয়লা ব্যবহৃত না হলেও পৃথিবীর সব দেশে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার খুবই বেশি। বাংলাদেশে কয়লা ব্যবহৃত না হলে পৃথিবীর সব দেশে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এছাড়া হোটেল, রেস্তোরাঁয় কাবাব জাতীয় খাবার তৈরিতে কর্মকার, স্বর্ণকারগণ বিভিন্ন সামগ্রী এবং অলংকার তৈরির সময় কয়লা ব্যবহার করে থাকে। হোটেল, রেস্তোরাঁয় কাবাব জাতীয় খাবার তৈরিতে কয়লা ব্যবহার করে। কর্মকার বা স্বর্ণকার বিভিন্ন সামগ্রী তৈরিতে কয়লা ব্যবহার করে। অলংকার তৈরিতে সময় কয়লা ব্যবহার করা। প্রাকৃতিক জ্বালানি সংরক্ষণে নবায়নযোগ্য শক্তি। প্রাকৃতিক জ্বালানি সংরক্ষণ নবায়নযোগ্য শক্তি দেখো, আলোচিত প্রাকৃতিক জ্বালানির সবগুলো এক সময় নিঃশেষ হয়ে যেতে পারে। আলোচিত প্রাকৃতিক জ্বালানির সবগুলো এক সময়, যা আমরা আলোচিত করলাম বা আলোচনা করলাম, সবগুলো এক সময় নিঃশেষ হয়ে যেতে পারে। তাই এগুলো ব্যবহার কমানো, সংরক্ষণের জন্য আমরা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে পারি। তাই এগুলো ব্যবহার কমানো বা সংরক্ষণের জন্য আমরা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে পারি। নবায়নযোগ্য বলতে বন জঙ্গল, সৌরশক্তি, তারপর বায়ু প্রবাহ, পানি স্রোত, এগুলো কাজে লাগে আমরা
প্রাকৃতিক জ্বালানির উপর চাপ কমাতে পারি। যেমন সৌরশক্তিকে কাজে লাগিয়ে, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে, পানির স্রোতকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? জ্বালানির উপর চাপ কমাতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি সংরক্ষণ করতে পারি। এখানে তোমাদের কয়েকটা মতো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আছে অনুশীলনী হিসাবে। তো বহু নির্বাচনী প্রশ্ন দুটো আমরা একটু দেখি কি কি আছে। প্রথমত 1 নম্বরে আছে, দেখো, সবচেয়ে নরম খনিজ কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্স এই প্রশ্নটা। 1 নম্বর এটা, সবচেয়ে নরম খনিজ কোনটি? ট্যালক। ট্যালক ট্যালক পদার্থটা সবচেয়ে নরম খনিজ পদার্থ। 2 নম্বর, সাবসয়েল স্তরের মাটি। দেখো, সাবসয়েল স্তরের মাটি খনিজ পদার্থ সমৃদ্ধ। খনিজ পদার্থ কিসে সমৃদ্ধ? 2, এটা 2 গেল। 3, জৈব পদার্থ সমৃদ্ধ। জৈব পদার্থ সমৃদ্ধ। এখানে আছে নিচের কোনটি সঠিক? গ নাম্বার 2 আর 3 অ্যান্সার হবে, দুটা অ্যান্সার। খনিজ পদার্থ সমৃদ্ধ, জৈব পদার্থ সমৃদ্ধ। তো ফার্স্ট আমরা উদ্দীপকটা পড়ব। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না, কেবল মাশরুম ভালো জন্মে। তো এখানে দেখো 3 নম্বর একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, যেটাকে আমরা এমসিকিউ বলি। 3 নম্বর যে এমসিকিউটা আছে, ওই মাটিতে কোনটির আধিক্য রয়েছে? ঘ, তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কারণ আছে পারমাণবিক নাগাসাকি এবং হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলার কারণে সেখানে কোনো ফসল উৎপাদন হয় না, বাট মাশরুমটা বেশি ভালো হয় কারণ তেজস্ক্রিয় পদার্থ আছে। তেজস্ক্রিয় পদার্থে সবচেয়ে বেশি পরিমাণ আছে মাশরুমটা জন্মে এই কারণে। 4 নাম্বার, কোন মাটিতে ভালো ফসল ফলে? কোন মাটিতে ভালো ফসল ফলে? ঘ, বালি, পলি, কাদা মিশ্রিত মাটিতে। বালি, পলি, কাদা মিশ্রিত মাটিতে। পরবর্তী চিত্রটি থেকে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। পরবর্তী চিত্র থেকে 5 নম্বর দেখো, কোন স্তরে শিলা পূর্ণ থাকে? জেড স্তরে শিলা পূর্ণ থাকে, প্রচুর শিলা থাকে। জেড চিহ্নিত স্থানে প্রচুর শিলা থাকে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা বলা হয়েছে সবচেয়ে উপরে স্তরে মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হলো ওই মাটিতে ক নম্বর সঠিক উত্তর জৈব পদার্থ থাকে। জৈব পদার্থ থাকে। তো এখানে একটা সৃজনশীল কোশ্চেন আছে, সেটা দেখো। সৃজনশীল যে কোশ্চেন আছে, 1 নম্বর, উপকূলদের এলাকার মাটি শিলা ও খনিজ পদার্থ মিশ্রিত। এ মাটির কণাগুলো আকারে বড়, পানি খুব তাড়াতাড়ি সরে যায়। অপরদিকে সাইনদের এলাকার মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব খনিজ পদার্থ সমৃদ্ধ। ক নাম্বার দেখো, বায়ুবায়ন কাকে বলে? বায়ুবায়ন কাকে বলে? বায়ুবায়ন কাকে বলে? বায়ুবায়ন কাকে বলে? দেখো, 8ম অধ্যায় 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নাম্বার, যে প্রক্রিয়ায় মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা বাতাসের গ্যাসের বিনিময় হয়, অর্থাৎ বায়ুমণ্ডলে গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে, সে প্রক্রিয়াকে বায়ুবায়ন বলে। তাহলে বায়ুবায়ন কাকে বলে দেখলে খ নম্বর দেখো, হরাইজন কিভাবে তৈরি হয়? হরাইজনটা কিভাবে তৈরি হয় দেখো। খ নম্বর উত্তর, হরাইজন কিভাবে তৈরি হয়? হরাইজন হলো মাটির স্তর। মাটির গঠন পর্যবেক্ষণ করলে এতে প্রধানত 4টি স্তর থাকে। কয়টি স্তর থাকে? 4টি স্তর দেখতে পাওয়া যায়। এসব স্তরের এক একটিকে দেখো, এসব স্তরে এক একটি হরাইজন বলা হয়। কি বলা হয়? হরাইজন বলা হয়। সবার উপরে যে স্তর থাকে তাকে টপ সয়েল বলা হয়। এই স্তরের মাটি বালুময় হয়, যে কারণে খনিজ সমূহ পানির সাথে নিচের স্তরে চলে যায়। নিচের এই স্তরকে সাবসয়েল বলা হয়। এই স্তরের উপর থেকে আসা খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে। এরপরে স্তরে
শিলার রূপান্তর ঘটতে থাকে। এই স্তর বড় এবং কঠিন শিলাসমূহ ছোট এবং তুলনামূলকভাবে নরম শিলাতে রূপান্তরিত হতে থাকে। এই স্তরের ঠিক নিচে পাওয়া যায় কঠিন শিলা স্তর। কঠিন শিলা স্তরের উপর মূলত ভূপৃষ্ঠের সবকিছু দাঁড়িয়ে আছে। এভাবে হরাইজন স্তরগুলো তৈরি হয়। এভাবে হরাইজন যে স্তর আছে সেগুলো তৈরি হয়ে থাকে। গ নম্বর প্রশ্ন দেখো, বকুলদের এলাকার মাটি কোন ধরনের ব্যাখ্যা করো। বকুলদের এলাকার মাটি কোন ধরনের ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, বকুলদের এলাকার মাটি হচ্ছে বালু মাটি। বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের পানি ধারণ ক্ষমতা খুবই কম। এই মাটিতে বিদ্যমান মাটির কণার আকার সবচেয়ে বড় থাকে। এর ফলে কণাগুলোর মাঝে ফাঁকা জায়গা থাকে। এই কারণে মাটিতে বায়ুবয়ন অনেক বেশি হয়। বালু মাটিতে খুবই অল্প পরিমাণ শিলা ও খনিজ পদার্থ থাকে। এই মাটিতে যদি হিউমাস থাকে তবে তা চাষাবাদের জন্য উপযোগী হয়। বালু মাটিতে পানি খুবই তাড়াতাড়ি নিষ্কাশিত হয়ে যায় বলে এই মাটি চাষাবাদের জন্য তেমন উপযোগী নয়। এটি বালু মাটির প্রধান সমস্যা। উপরে উল্লেখিত বালু মাটির সকল বৈশিষ্ট্যই বকুলদের এলাকার মাটিতে উপস্থিত। তাই বলা যায় বকুলদের এলাকার মাটি হচ্ছে বালু মাটি। তাই বলা যায় বকুলদের এলাকার মাটিটা হচ্ছে কি বালু মাটি। ঘ নম্বর প্রশ্ন দেখো, বকুল ও শাহিনদের এলাকার মধ্যে কোনটিতে বেশি ফসল ফলবে যুক্তি সহ তোমার মতামত দাও। এখানে ঘ নম্বর উত্তর দেখো, উদ্দীপকে শাহিনদের এলাকার মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এ মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব খনিজ পদার্থে সমৃদ্ধ। উল্লেখিত বৈশিষ্ট্য পলি মাটির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। পলি মাটি খুবই উর্বর হয়। এই মাটির কণাগুলো বালু মাটির কণার আকারের তুলনায় ছোট হয়। মূলত এই মাটির কণাগুলো খুবই ছোট বলে পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং এক পর্যায়ে জমিতে পড়ে স্তর সৃষ্টি করে। ছোট মাটির কণা বেশি পরিমাণে পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। এ কারণে বালু মাটির তুলনায় পলি মাটি পুষ্টি উপাদান বেশি থাকে। পলি মাটি বেশি পরিমাণে পানি ধরে রাখতে পারে, যা বালু মাটি পারে না। পানি উদ্ভিদের জন্য অত্যাবশ্যক একটা উপাদান। এই জন্য বালু মাটির তুলনায় পলি মাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি বেশি সহজলভ্য হয়। সুতরাং সকল দিক বিবেচনায় বালু মাটি অপেক্ষা পলি মাটি উদ্ভিদের অর্থাৎ ফসলের জন্য বেশি উপযোগী। অতএব বকুল ও শাহিনদের এলাকার মধ্যে শাহিনদের এলাকাতে ফসল ভালো ফলবে। সৃজনশীল প্রশ্ন আছে অনুশীলনীর, সেই বিষয় নিয়ে আলোচনা করব। 2 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে, ফার্স্ট আমরা উদ্দীপকটা পড়ি। পরবর্তী চিত্র 3টি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। চিত্র এ রয়েছে সিএনজি না সি। চিত্র বি দেখো, চিত্র সি। 3টা চিত্র ভালো করে লক্ষ্য করো। ক নম্বর দেখো, পেট্রোলিয়াম কি বা কাকে বলে বা বলতে কি বোঝায়। 2 নম্বর প্রশ্ন উত্তর, ক নম্বর উত্তর, যে সকল তরল জ্বালানি পদার্থ খনিতে পাওয়া যায় তাই পেট্রোলিয়াম। যে সকল তরল জ্বালানি পদার্থ খনিতে পাওয়া যায় তাই পেট্রোলিয়াম। খ নম্বর প্রশ্নটা দেখো, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়। খ নম্বর উত্তর, হাজার হাজার বছর আগে মরে যাওয়া গাছপালা, প্রাণীর পচা দেহাবশেষ কাদা ও পানির সাথে ভূগর্ভে জমা হয়। সময়ের সাথে সাথে এরা
বিভিন্ন রকম শিলাস্তরে ঢাকা পড়ে। শিলাস্তরের চাপে পচা দেহাবশেষ ঘনীভূত হয় এবং প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষ বিদ্যমান জৈব পদার্থসমূহ প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লায় রূপান্তরিত হয়। এভাবে প্রাণীদেহের পরিবর্তনে উৎপন্ন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি বলা হয়। গ নাম্বার, এ চিত্রের জ্বালানিটি খনি থেকে তুলে কিভাবে ব্যবহারের উপযোগী করা হয় ব্যাখ্যা করো। এ চিত্রের জ্বালানিটি খনি থেকে তুলে কিভাবে ব্যবহার উপযোগী করা হয় ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, এ চিত্রের জ্বালানি হচ্ছে মিথেন গ্যাস। এটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া, যেটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সাধারণভাবে যেখানে গ্যাস খুব পাওয়া যায় সেখানেই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করা হয়। প্রক্রিয়াকরণ অনেকাংশে নির্ভর করে গ্যাসের গঠন অর্থাৎ এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাসকূপে গ্যাস ও তেল একসাথে থাকে, তাই প্রথমেই তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়। এরপর প্রাকৃতিক গ্যাস থাকা বেনজিন ও বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্যে দিয়ে চালনা করা হয়। মিশ্রণ থেকে নাইট্রোজেন আলাদা করা হয়। এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ মিথেন গ্যাস। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। তো ঘ নম্বরটা দেখো, চিত্র বি এর শক্তি উৎপাদনের জন্য, যে বি এর শক্তি উৎপাদনের জন্য এ আর সি জ্বালানির মধ্যে কোনটি বেশি সাশ্রয়ী? গ্যাস আছে এবং এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ কয়লা উৎপাদিত বিদ্যুৎ, সেটা দেখো। ঘ নম্বর উত্তর দেখো, চিত্র বি এর শক্তি উৎপাদনের জন্য অর্থাৎ বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য এ সিএনজি এবং সি কয়লা এর মাঝে, অর্থাৎ কয়লা বেশি সাশ্রয়ী। সিএনজি মূলত সংকোচিত প্রাকৃতিক গ্যাস, কারণ এটা হচ্ছে গ্যাস। এর প্রধান উপাদান মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসকে অনেকগুলো ধাপের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ করে বিশুদ্ধ মিথেন গ্যাস প্রস্তুত করা হয়। বিশুদ্ধ মিথেন গ্যাস প্রস্তুত করা বেশ খরচ সাপেক্ষ। এই মিথেন গ্যাস জ্বালানি হিসাবে তখনই কার্যকর হয় যখন এটিকে সংকুচিত করা হয়। কিন্তু কোনো গ্যাসকে সংকুচিত করা অনেক খরচের ব্যাপার। মিথেন প্রচণ্ড চাপে যখন সংকুচিত করা হয়, এটি শুধুমাত্র তখনই জ্বালানি হিসেবে অনেক ভালো হয়ে ওঠে। অপরপক্ষে কয়লা উত্তোলন করা তুলনামূলকভাবে বেশ কম খরচ সাপেক্ষ। যদি কয়লার স্তর মাটির খুব বেশি নিচে না থাকে তবে তা উন্মুক্ত খনন পদ্ধতিতে উত্তোলন করা যায়। এটি অনেক কম খরচ করা সম্ভব। তবে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনায় রাখা উচিত। তাই সার্বিক বিবেচনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে কয়লা অনেক সাশ্রয়ী। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।